গল্পকথন বেয়াদর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি বিলাস। আজ শুনবেন তৃতীয় পর্ব। বাড়ি দেখে শামা হকচকিয়ে গেল। সে অনেকবার শুনেছে মীরাদের বিরাট বাড়ি। সেই বিরাট বাড়ি যে এই হুলস্থুল তা বুঝতে পারেনি। এমন বাড়ির একটা মেয়ে ইডেন কলেজে পড়বে কেন? সে পড়বে দেশের বাইরে, ইংল্যান্ড আমেরিকায়, তা না হলে দার্জিলিং টার্জিলিং। এমন বাড়ির মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খায়, ভাবাই যায় না। শ্যামা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির নাম্বার ঠিক আছে, নামও ঠিক আছে, হ্যাপি কটেজ। সব ঠিক থাকার পরেও তো ভুল হতে পারে। হয়তো এটা মীরাদের বাড়ি না, অন্য কারোর বাড়ি। একই নামের দুটো বাড়ি তো থাকতেই পারে। হাতাওর বলল, এই বাড়ি? শ্যামা বলল, তাই তো মনে হয়। তুমি আগে আসোনি? না। কি বিশাল ব্যাপার। শ্যামা বলল, আপনি চলে যান। আতর দাঁড়িয়ে রইল, নড়ল না। শ্যামা বলল, দাঁড়িয়েছেন কেন? চলে যান। আতর বলল, যেতে ইচ্ছে করছে না। তোমাদের সঙ্গে অনেকক্ষণ থাকলাম তো, অভ্যাস হয়ে গেছে। মানুষটা চলে যাচ্ছে। হঠাৎ করে শ্যামার তীব্র ইচ্ছা হলো মানুষটাকে একটু ছুঁয়ে দেয়। তার শরীর ঝিমঝিম করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে মানুষটাকে ছুঁয়ে না দিলে সে আর নিঃশ্বাস নিতে পারবে না। একটা অজুহাত তৈরি করে কি মানুষটাকে ছুঁয়ে দেয়া যায় না? সে কি বলতে পারে না, এই যে শুনুন, আপনার কপালে এটা কি লেগে আছে? খুব স্বাভাবিকভাবে এই কথাটা বলে সে কপালে হাত দিতে পারে। কপালে হাত দিয়ে অদৃশ্য ময়লা সরিয়ে ফেলা। মানুষটা নিশ্চয়ই এত বুদ্ধি নেই যে কপালের ময়লার আসল রহস্য ধরে ফেলবে। এই জাতীয় ব্যাপারগুলোতে পুরুষদের বুদ্ধি থাকে কম। হ্যাপি কটেজের বারান্দায় তিন্না দাঁড়িয়ে আছে। সে শ্যামাকে দেখে হাত নাড়ছে। শ্যামা বাড়ির ভেতরে ঢুকল। তিনা অতি ব্যস্ত ভঙ্গিতে শ্যামার কাছে এসে বলল, মারাত্মক একটা ব্যাপার হয়েছে। বিয়ের পর মেয়েকে উঠিয়ে নিয়ে যায় না? মীরাকে আজ নিচ্ছে না, এই বাড়িতেই বাসর হবে। মারাত্মক না? শ্যামা বলল, মারাত্মক কেন? বুঝতে পারছিস না কেন মারাত্মক? না। তিনি বিরক্ত গলায় বলল, তোর কি মাথায় বুদ্ধি বলতে কিছু নেই নাকি? এই বাড়িতে বাসর হচ্ছে তার মানে কি? আমরা বাসর ঘর সাজানোর সুযোগ পাচ্ছি। অলরেডি সাজানো শুরু হয়েছে। আমার দূর সম্পর্কের এক ভাই আছে, তার কলাবাগানে ভিডিওর দোকান। তাকে খবর দেওয়া হয়েছে। সে বাসর ঘরে গোপন ভিডিও ক্যামেরা সেট করে রাখবে। একটা সাউন্ড রেকর্ডারও থাকবে। মীরার যাবতীয় অডিও ভিজুয়াল কর্মকাণ্ড রেকর্ডের অবস্থায় থাকবে। এখন বুঝতে পারছিস কেন মারাত্মক? পারছি। মীরা কিছু বুঝতে পারছে না। সে তার বিয়ের টেনশনে বাঁচে না, সে কি বুঝবে? তার হচ্ছে মাথায় ঘায়ে কুত্তা পাগল অবস্থা। বাসর হচ্ছে কোথায়? মীরার ঘরে হচ্ছে না, ছাদে এদের প্রকাণ্ড একটা কামরা আছে, সেখানে হচ্ছে। তুই এবার আগে এসেছিস? হ্যাঁ, এসেছি। মাত্র একবার এসেছি। এত প্রকাণ্ড বড়লোকের বাড়িতে বারবার আসা যায় না। এত বড় বাড়িতে নিজেকে সবসময় পরপর লাগে। তবে আমরা সবাই একসঙ্গে আছি তো, আমাদের লাগছে না। সবাই এসে গেছে? তুই আর টুনি, তোরা দুজন বাদ ছিলি। এখন বাকি শুধু টুনি। মনে হয় সে আসবে না, বাসা থেকে ওকে ছাড়বে না। টুনি খুবই ভুল করলো। বাসর ঘরে ভিডিও ফিট করতেই আমাদের শেষ না, আরো অনেক ফান হবে। আমাদের সোসিওলজির সাহানা ম্যাডামও এসেছেন। উনি প্রথম আলগা আলগা ঘুরে বেড়াচ্ছিলেন, এখন আমাদের দলে ভিড়ে গেছেন। ভিডিও ক্যামেরা ফিট করার তদারকি তিনিই করছেন। সে কি, বিয়ে বাড়িতে গেলে সব মেয়ের মাথায় খানিকটা হলেও আওলা হয়। ওনার সবচেয়ে বেশি আওলা হয়েছে। ভিডিও ক্যামেরা বসানোর লোক চলে এসেছে। তার নাম তাহের। তাকে দেখে মনে হচ্ছে সে লজ্জায় মুখ তুলতে পারছে না। এতগুলো মেয়ের পাশে সে খুবই অস্বস্তি বোধ করছে। কেউ কিছু বললেই চমকে উঠছে। একবার তো হাত থেকে ক্যামেরাও ফেলে দিল। শাহানা ম্যাডাম বললেন, তাহের, ক্যামেরাটা ফিট করছো কোথায়? খাটের মাথায়? তাহের হ্যাসূচক মাথা নাড়ল। ম্যাডাম বললেন, ফিল্ড অফ ভিশন কি রেখেছ?
শুধু খাটটা রেকর্ড করলেই হবে। যা ঘটনা সব খাটেই ঘটবে। অডিও রেকর্ডের কি করেছো? ভিডিওর সঙ্গে অডিও আছে। ক্যামেরাটা গাঁদা ফুল দিয়ে খুব ভালো মতো ঢেকে দাও, যেন বোঝা না যায় ক্যামেরা। সব ঠিকঠাক হলে একটা টেস্ট রান করবে। তাহের আবারও হ্যাসূচক মাথা নাড়ল। টিনা বলল, এখন আমাদের দরকার নকল দাড়িগোঁফ। ফর এভরিবডিজ ইনফরমেশন, মীরাকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি। সে বাসর ঘরে ঢোকার আগে নকল দাড়িগোঁফ পরে ঘুমটা দিয়ে থাকবে। তার স্বামী ঘুমটা খুলে দাড়িগোঁফওয়ালা স্ত্রী দেখে যে কাণ্ডটা করবে, আমাদের ভিডিওতে তা ধরা থাকবে। জ্যোতি বলল, মীরা কি জানে তার বাসর ঘরে ভিডিও ক্যামেরা বসানো হয়েছে? টিনা বলল, আমরা এই কজন ছাড়া কেউ জানে না। বাইরের মানুষের মধ্যে শুধু মীরার মা জানেন। শ্যামা বিস্মিত হয়ে বলল, উনি কিছু বলেননি? খালা কিছুই বলেননি। উনি বরং সবচেয়ে বেশি মজা পাচ্ছেন। প্রথমে মেয়ের বিয়েতে সবচেয়ে বেশি ফান পায় মেয়ের মা। 1,00,000 টাকা বাজি। উনি মেয়ের বাসর ঘরের ভিডিও দেখতে চাইবেন। শাহানা ম্যাডাম বললেন, মেয়েরা তোমরা খেয়াল রেখো, কোনো ছেলে যেন এদিকে না আসে। 3 তলার ছাদ আউট অফ বাউন্ড ফর এভরিবডি। তিনি বলল, মিস্টার হুক্কা কি আসতে পারবেন? না, হুক্কাও আসতে পারবেন না। শ্যামা বলল, হুক্কা কে? তিনি বলল, মীরার দুঃসম্পর্কের ভাই। আমরা নাম দিয়েছি হুক্কা। সে তার চশমা খুঁজে পাচ্ছে না। তার ধারণা আমরা চশমা লুকিয়ে রেখেছি। বারবার আসছে আমাদের কাছে। হুক্কা নাম কেন? ফানি টাইপ ক্যারেক্টার, এই জন্যে হুক্কা নাম দেওয়া হয়েছে। একসময় মীরা হুক্কার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু হুক্কা সাহেব পাত্তাই দেননি। আমরা ঠিক করেছি হুক্কা সাহেবকেও একটু টাইট দেব। শ্যামা এক কোনায় বসে বাসর ঘরের ফুল সাজানো দেখছে। গাঁদা ফুল আর বেলি ফুল, এই 2 রকমের ফুল মশারি স্ট্যান্ড থেকে ঝুলছে। বিছানায় থাকছে শুধু গোলাপ। শাহানা ম্যাডাম এখন গোলাপের কাঁটা বাঁধছেন। টুনিও চলে এসেছে। জবরজং সাজে সেজেছে। টুনিকে দেখে সবাই হৈ হৈ করে উঠল। জ্যোতি বলল, এই, তোকে তো একেবারে বিহারীদের মতো লাগছে। মনে হচ্ছে তুই মোহাম্মদপুরের পাকিস্তান কলোনিতে থাকিস। হাওয়াই মিঠাইওয়ালা শাড়ি তুই পরলি কি মনে করে? সবাই হো হো করে হেসে উঠল। শ্যামা লক্ষ্য করল তার কিছুই ভালো লাগছে না। নিজেকে আলাদা এবং একলা লাগছে। মনে হচ্ছে এদের কারো সঙ্গেই তার কোনো যোগ নেই। তার যোগ অন্য কোথাও, অন্য কোনোখানে। তার চোখ কেন জানি জ্বালা করছে। মাথাও ভার ভার লাগছে। বাথরুমে ঢুকে চোখ মুখে পানি দিলে হয়তো ভালো লাগবে। 3 তলায় নিশ্চয়ই বাথরুম আছে। কাউকে জিজ্ঞেস করে জানতে হবে বাথরুমটা কোথায়। কাউকে জিজ্ঞেস করতেও ইচ্ছে হচ্ছে না। তার ইচ্ছে করছে বাসায় চলে যেতে। আতাউরকে টেলিফোন করে বললে কেমন হয়? ফিসফিস করে বলা, এই শোনো, আমার শরীরটা ভালো লাগছে না। তুমি একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে এসো তো, আমাকে বাসায় নিয়ে যাও। মানুষটাকে তুমি করে সে কি কখনো বলতে পারবে? মনে হয় না। বিয়ের পরেও হয়তো আপনি আপনিই করে বলবে। তিনি শ্যামার কাছে এগিয়ে এসে বলল, তোর কি হয়েছে? শ্যামা বলল, কিছু হয়নি। কিছু একটা নিশ্চয় হয়েছে। তোকে দেখে মনে হচ্ছে তোর উপর দিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। কেমন যুবতবু হয়ে বসে আছিস। সমস্যা কি? কোনো সমস্যা নেই। সমস্যা অবশ্যই আছে। বলতে চাইলে বলতে পারিস। উড়া উড়া শুনছি তোর বিয়ে ঠিক হয়েছে। হুম। তুই নিজের মুখে আমাদের বলিস না কেন? কেন আমরা ওরা ওরা শুনবো? ছেলে পছন্দ হয়নি, তাই তো? বল হ্যাঁ বা না। শ্যামা চুপ করে রইল। টিনা নিঃশ্বাস ফেলে বলল, অ্যারেঞ্জ ম্যারেজ এরকম হবে। বাবা মা ধরে বেঁধে এক বান্দর নিয়ে আসবে। হাসি মুখে সেই বান্দরকে বিয়ে করতে হবে। বাকি জীবন সেই বান্দর গলায় ঝুলে থাকবে। তাকে আর গলা থেকে নামানো যাবে না। এখানে শ্যামাকে? শ্যামা চমকে তাকালো। এ বাড়ির কোনো বুয়াই হবে, তাকে খুঁজছে। শ্যামাকে? শ্যামা? শ্যামা কাপা গলায় বলল, আমি শ্যামা, কি হয়েছে? 2 তলায় জানাফা, আপনার টেলিফোন। শ্যামা ভেবেই পেল না কে তাকে এ বাড়িতে টেলিফোন করবে। এই বাড়ির টেলিফোন নাম্বার সে নিজেই জানে না। টেলিফোনে কি কোনো খারাপ সংবাদ অপেক্ষা করছে? আজ কি শনিবার?
শনিবারটা শ্যামার জন্য খুব খারাপ। শনিবার মানেই কোনো না কোনো খারাপ সংবাদ আসবেই। শ্যামা বলল, টেলিফোন কোন ঘরে? বুয়া বিরক্ত গলায় বলল, টেলিফোন সব ঘরে আছে, আপনি দোতলায় চলেন। সিঁড়ি দিয়ে নামার সময় শ্যামা দেখল হলুদ ব্লেজার পরা এক ভদ্রলোক সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। বেঁটেখাটো মানুষ, মুখ ভর্তি চুল। বিরক্তিতে তার চোখ কুঁচকে আছে। তবে সিঁড়ি বেয়ে উপরে ওঠার মধ্যে ছেলে মানুষই আছে, লাফিয়ে লাফিয়ে উঠছেন, যেন সিঁড়ি বেয়ে উঠাও একটা খেলা। ভদ্রলোকের চেহারাতেও ছেলে মানুষই আছে। খুব অল্প সংখ্যক মানুষই পৃথিবীতে জন্মায় যাদের দিকে একবার তাকালে আর চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না। এই ভদ্রলোক সেই রকম। বাসে এই ভদ্রলোকের পাশে বসলে কোনো মেয়ে অস্বস্তি বোধ করবে না। ভদ্রলোক শ্যামাকে দেখে চট করে দাঁড়িয়ে পড়লেন। গম্ভীর গলায় বললেন, এক্সকিউজ মি, আপনি কি মীরার বান্ধবীদের একজন? জি। আমি আমার চশমা 3 তলায় খাবার টেবিলে রেখে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছিলাম। হাত মুখ ধুয়ে এসে দেখি চশমাটা নেই। আমার মায়োপিয়া আছে। চশমার পাওয়ার 3 ডায়োপটার। আমার খুবই অসুবিধা হচ্ছে। এর মধ্যে সিঁড়িতে 2বার হোঁচট খেয়েছি। আমার ধারণা মীরার বান্ধবীরা মজা করার জন্য চশমা লুকিয়ে ফেলেছে। এটা ঠিক না। আপনি মীরার বান্ধবীদের একজন। আপনি কি চশমাটা খুঁজে পাওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করবেন? আপনি কি জানেন চশমাটা কার কাছে? জি না। প্রথম ভুলটা আমিই করেছি। চশমা সঙ্গে নিয়ে বাথরুমে ঢোকা উচিত ছিল। এমন তো না যে বাথরুমে চশমা রাখার জায়গা নেই। বেসিনে রাখা যেত। তবে একবার বেসিনে রেখেছিলাম। বেসিন থেকে পড়ে চশমার গ্লাস ফ্রেম থেকে বের হয়ে এসেছিল। সরি, আপনাকে আটকে রেখেছি। কিছু মনে করবেন না। ভদ্রলোক আগের মতোই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে লাগলেন। আমার খুবই মজা লাগছে। কোনো বয়স্ক মানুষকে এইভাবে সিঁড়ি বেয়ে উঠতে সে আগে কখনো দেখেনি। হড়বড় করে অকারণে এত কথা বলতেও শুনিনি। ভদ্রলোক এমনভাবে কথা বলছিলেন যেন শ্যামাকে তিনি অনেকদিন থেকে চেনেন। হ্যালো, কে? শ্যামা, গলা চিনতে পারছিস না? আমি মুত্তালিব, তোদের বাড়িওয়ালা চাচা। এই বাড়ির টেলিফোন নাম্বার আপনি কোথায় পেলেন? ইচ্ছে থাকলে উপায় হয়। তুই কি অবাক হয়েছিস? হুম। তোর গলা তো আমি চিনতে পারছি না। চিবিয়ে চিবিয়ে কথা বলছিস কেন? একটা জিনিস খেয়াল রাখবি, টেলিফোনে কথা বলার সময় যতটা সম্ভব মিষ্টি গলায় কথা বলবি। কারণটাও ব্যাখ্যা করি। টেলিফোন কনভারসেশনের পুরোটাই অডিও। মুখ দেখা যাচ্ছে না। গলার স্বরটাই ভরসা। কাজেই সেই স্বরটা মিষ্টি হওয়া বাঞ্ছনীয়। কি, আমার কথায় লজিক খুঁজে পাচ্ছিস? শ্যামা কিছু বলল না। সে স্বস্তি বোধ করছে, কারণ মুত্তালিব চাচার গলা স্বাভাবিক। তিনি হাসি মুখে কথা বলছেন। কোনো খারাপ সংবাদ থাকলে তিনি এমন হাসি মুখে কথা বলতেন না। হ্যালো শ্যামা। হ্যাঁ, শুনছি। এই টেলিফোন নাম্বার কি করে জোগাড় করলাম সেটা বলি। কি জন্য টেলিফোন করেছেন সেটা আগে বলুন। স্টেপ বাই স্টেপ বলি। তুই এত ছটফট করছিস কেন? মনে হচ্ছে পাবলিক টেলিফোন থেকে টেলিফোন করেছিস। তোর পেছনে লম্বা লাইন। সবাই তোকে তাড়া দিচ্ছে। শোন শ্যামা। হ্যালো, হ্যালো। শুনছি। আমি করেছি কি শোন। প্রথমে এশাকে বললাম, তোমার বোনের ডায়েরি ঘেঁটে দেখো, তার কোনো বান্ধবীর নাম্বার লেখা আছে কিনা। সে একজনের নাম্বার দিল। তিনা মেয়েটার নাম। আমি তিনার বাসায় টেলিফোন করে এই বাড়ির নাম্বার নিলাম। বুঝেছিস? বুঝলাম। আপনার অনেক বুদ্ধি। এখন বলুন, টেলিফোন করেছেন কেন? টেলিফোন করেছি এটা বলার জন্য যে বাসায় চলে আয়। আমি তোদের এখানকার ঠিকানা নিয়ে গাড়িও পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে গাড়ি পৌঁছে যাবার কথা। বাসায় চলে আসবো? হুম। কেন? তোর বাবার শরীর খারাপ। বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে। এখন ভালো। কিছুক্ষণ আগেও বিছানায় শুয়েছিল। এখন দেখে এসেছি বিছানায় বসা, লেবুর শরবত খাচ্ছে। সেকেন্ডে সেকেন্ডে শামা শামা করছে। এই জন্যেই আমার মনে হয় তোর চলে আসাটা ভালো হবে। শ্যামা হতভম্ব গলায় বলল, চাচা, আপনি কি বলছেন? আপসেট হবার কিছু নেই। তোর বাবা ভালো আছে। ডাক্তার এসে দেখে গেছে। বলেছে চিন্তার কিছু নেই। প্রেশার সামান্য বেশি। প্রেশার কমানোর ওষুধ দেওয়া হয়েছে। সিডেটিভ দেওয়া হয়েছে। আমি যতদূর জানি এক নাক ঢেকে ঘুমোচ্ছে। চাচা, আমি আসছি।
তোর কথা শুনে মনে হচ্ছে তুই টেনশনে মরে যাচ্ছিস। টেনশন করার মতো কিছু হয়নি। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তোর মা শুরুতে খুব ভয় পেয়েছিল, এখন সামলে উঠেছে। তুই বরং এক কাজ কর, বাবাকে দেখে তারপর আবার বিয়ে বাড়িতে চলে যা। সাপ মরল, লাঠি ভাঙল না। হা হা হা। এত হাসছেন কেন? হাসির কি হলো? তোর টেনশন দেখে হাসছি। ভুল বললাম। টেনশন দেখতে পারছি না, শুধু ফিল করছি। আমার টেনশন করাটা কি হাস্যকর? হ্যাঁ, হাস্যকর। ছোটখাটো ব্যাপারে যদি এত টেনশন করিস, বড় ব্যাপারগুলি কিভাবে সামাল দিবি? চাচা, আমি রাখি। এখন টেলিফোন রেখে কি করবি? গাড়ি তো এখনো পৌঁছায়নি, ততক্ষণ কথা বল। চাচা, আমার কথা বলতে ইচ্ছে করছে না। শামা টেলিফোন রেখে দ্রুত নিচে নেমে গেল। মুত্তালিব চাচার গাড়ি এখনো আসেনি। গাড়ির ড্রাইভার যদি বাসা চিনে আসতে না পারে? আচ্ছা, সে কি আতরকে টেলিফোন করে আসতে বলতে পারে না? আতর তাকে বেবি ট্যাক্সি করে পৌঁছে দেবে। এতে নিশ্চয়ই দোষের কিছু নেই। শামা আতরের নাম্বার ডায়াল করলো। টেলিফোন আতাউর ধরল। আগের বারের মতো অন্য কেউ ধরল না। শামাকে নানান ভনিতা করে আতরকে চাইতে হলো না। শামা হ্যালো বলতেই আতর বলল, এশা, তোমার খবর কি? দেখলে আমি কেমন গলা চিনি? আমার সঙ্গে একবার মাত্র কথা বলেছ, আর আমি গলা মুখস্থ করে রেখে দিয়েছি। শামা হকচকিয়ে গেল। এসব প্রসঙ্গটা তার মাথায় একেবারেই ছিল না, অথচ থাকা উচিত ছিল। সে বোকা না, সে বুদ্ধিমতী। এশা, হ্যালো বলেই চুপ করে গেলে কেন? কোথা থেকে টেলিফোন করছো? আমাদের বাড়িওয়ালা চাচার বাসা থেকে করছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার বুদ্ধি মতো দোকানটায় গিয়েছিলাম। তোমার আপা বুঝতেই পারেনি যে পুরো ব্যাপারটা সাজানো। আমার তো মনে হচ্ছে আপনি একটু বেহায়া টাইপ। আপার সঙ্গে হুড়হুড় করে বাসায় চলে এলেন, দুপুরে খাওয়া দাওয়া করলেন। আশ্চর্য তো। কাজটা খুবই বেহায়ার মতো করেছি, কিন্তু আমার একটুও খারাপ লাগছে না। মাই গড, আপনি যেভাবে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে আপনি আপার প্রেমে পড়ে গেছেন। তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে প্রেমে পড়াটা অপরাধমূলক। অবশ্যই অপরাধমূলক। যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক, তার প্রেমে পড়াটা অপরাধ। অপরাধ কেন? বিয়ে ঠিকঠাক হওয়া মেয়ের প্রেমে পড়া মানে লাইসেন্স করে প্রেম করা। তুমি তো খুবই গুছিয়ে কথা বলো। আমি গুছিয়ে কথা বলি টেলিফোনে, সামনাসামনি আমি একেবারেই কথা বলতে পারি না। আচ্ছা শুনুন, আপা কি আপনাকে মাকড়সার ধাঁধাটা জিজ্ঞেস করেছে? মাকড়সার কোন ধাঁধা? আপার একটা মাকড়সার ধাঁধা আছে। ওই ধাঁধাটা সে সবাইকে জিজ্ঞেস করে। আপনাকেও জিজ্ঞেস করবে। আপনার বুদ্ধি টেস্ট করার জন্য জিজ্ঞেস করবে। ধাঁধার উত্তর দিতে না পারলে আপার মন খারাপ হবে। সে ভেবেই নেবে আপনার বুদ্ধি কম। আমি পারবো না, এমনিতেই আমার বুদ্ধি কম। ধাঁধার বুদ্ধি আরো কম। মাকড়সার ধাঁধাটা আপনি পারবেন, কারণ আমি উত্তরটা শিখিয়ে দিচ্ছি। উত্তরটা হলো, মাকড়সা দু রকমের সুতো দিয়ে জাল বানায়। এক রকমের সুতো থাকে আঠা লাগানো, আর এক রকমেরটায় আঠা থাকে না। যে সুতায় আঠা লাগানো থাকে না, মাকড়সা তার উপর দিয়ে হাঁটে বলে সে জালে আটকায় না। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? আপনি তো ধাঁধাটা জানেন না, শুধু উত্তরটা জানেন। এই জন্যই কিছু বুঝতে পারছেন না। বুঝতে না পারলেও ক্ষতি নেই, উত্তরটা জেনে রাখুন। আচ্ছা শুনুন, আমি রাখি। শামা টেলিফোন নামিয়ে ঘর থেকে বের হলো। আর তখনই তার সব বান্ধবীরা সিঁড়ি দিয়ে নামলো। বান্ধবীদের সঙ্গে মিস্টার হুক্কা আছেন, শাহানা ম্যাডামও আছেন। সবাই তাকিয়ে আছে তার দিকে। মিস্টার হুক্কা কঠিন গলায় বলল, এক্সকিউজ মি, আপনার বান্ধবীরা বলেছে আপনি আমার চশমা আপনার হ্যান্ডব্যাগে লুকিয়ে রেখেছেন। কাজটা ঠিক করেননি। শামা বলল, আমি আপনার চশমা লুকিয়ে রাখিনি। টিনা বলল, তোর হ্যান্ডব্যাগ খুলে দেখিয়ে দে না, হ্যান্ডব্যাগে কিছু নেই। এত কথার দরকার কি? টিনা মুখ চেপে হাসছে। শামার বুক ধক করে উঠল। সে এখন পুরোপুরি নিশ্চিত তার হ্যান্ডব্যাগে ভদ্রলোকের চশমা আছে। টিনা এক ফাঁকে লুকিয়ে রেখেছে। শামা হ্যান্ডব্যাগ খুলে চশমা বের করলো। তার চোখে পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে চোখের পানি আটকে বলল, আই এম সরি। ভদ্রলোক চশমা নিতে নিতে বললেন, কিছু কিছু অপরাধ আছে, শুধু সরিতে কাটা যায় না। যাই হোক, আমি আপনার সরি গ্রহণ করছি। আপনাকে একটা
ছোট্ট উপদেশ দেবার ইচ্ছা ছিল, দিচ্ছি না, কারণ আমার মনে হয় না আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। রাত ৯টা। এতক্ষণে মন্টু দুটা চাপটা পরে ফেলতে পারত। এখনো সে বই নিয়ে বসতেই পারেনি। একবার বসেছিল, বই খোলার আগেই টপ করে দেয়াল থেকে একটা টিকটিকি বইয়ের উপর পড়েছে। টিকটিকি বইয়ের উপর পড়া খুব অলক্ষণ। সে বই বন্ধ করে উঠে পড়েছে। অলক্ষণের সময় পার করে সে আবার পড়তে বসবে। তাছাড়া মনও বসছে না। ভাবার জন্য খুব অস্থির লাগছে। বড় আপা অবশ্য চলে এসেছে। অস্থির ভাবটা এখন অনেকখানি কমেছে। আপা মেয়ে মানুষ, সে কি বা করবে? তারপরেও মন্টুর মনে হয় আপা ঘরে থাকা মানেই অনেক কিছু। মন্টু একটু পরপরই দরজা ধরে দাঁড়াচ্ছে। বাবাকে দেখেই চলে যাচ্ছে। তার উপর দিয়ে সন্ধ্যার পর থেকে একের পর এক ঝামেলা যাচ্ছে। তাকেই ডাক্তার ডেকে আনতে হয়েছে। চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্যুপ আনতে হয়েছে। তাকেই ওষুধ আনতে হয়েছে। আব্দুর রহমান সাহেব খুব বিব্রত বোধ করছেন। তার লজ্জাও লাগছে। সবাইকে দুশ্চিন্তায় ফেলে দেওয়ার লজ্জা। তিনি পরিবারের প্রধান। তার কর্তব্য সবাইকে দুশ্চিন্তা মুক্ত রাখা। বড় মেয়েটা শখ করে বান্ধবীর বিয়েতে গিয়েছিল। তাকে চলে আসতে হয়েছে। মেয়েটার মনটা নিশ্চয়ই খুব খারাপ। শ্যামা বলল, বাবা স্যুপটা খাও, ঠান্ডা হয়ে যাবে। স্যুপ থেকে মুরগি মুরগি গন্ধ আসছে। ভাতের মারের মতো একটা জিনিস। তার উপর লতাপাতা ভাসছে। দেখেই অভুক্তি লাগছে। তারপরও মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি এক চুমুক স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, স্যুপটা খেতে ভালো লাগছে না? তিনি বললেন, খারাপ না। তাহলে খাও, চামচ হাতে নিয়ে বসে আছো কেন? তিনি পরপর কয়েক চামচ স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, শরীরটা কি এখন আগের চেয়ে ভালো লাগছে? হুম। একটু ভালো, না অনেকখানি ভালো? অনেকখানি ভালো। স্যুপ খেয়ে শুয়ে পড়ো। আব্দুর রহমান সাহেব আরো এক চামচ স্যুপ মুখে দিলেন। ভক করে মুরগির গন্ধ নাকে লাগলো। শরীর কেমন যেন মোচড় দিচ্ছে। বমি হয়ে যেতে পারে। তিনি বমি আটকাবার চেষ্টা করলেন। তার শরীরের কলকবজা ভালো না। একবার বমি শুরু হলে বাড়িতে আবারও হইচই শুরু হবে। মন্টুর পড়া হবে না। পরীক্ষার আগের রাতের রিভিশনটা 1 মাসের পড়ার সমান। কাল তার পরীক্ষা। মনেই ছিল না। স্যুপ খাওয়াটা বন্ধ করতে হবে। মেয়ে এমন আগ্রহ নিয়ে খেতে বলেছে, তিনি নাও করতে পারছেন না। মন্টু দরজা ধরে আবার এসে দাঁড়িয়েছে। তিনি চোখের ইশারায় ছেলেকে কাছে ডাকলেন। মন্টু এগিয়ে এলো। রিভিশন শেষ হয়েছে? না। আমার শরীর ভালো আছে। আমাকে নিয়ে মোটেও চিন্তা করবি না। হাত মুখ ধুয়ে বই খাতা নিয়ে বসে যা। রাত 2টা পর্যন্ত পড়বি। 2টার পর ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বি। পরীক্ষার আগের রাতে রিভিশন যেমন দরকার, ঘুমও ঠিক তেমনই দরকার। 2টার ইম্প্রেশনই সমান সমান, 50-50। বুঝতে পারলি? মন্টু মাথা কাত করল। শ্যামা বলল, তোমার উপদেশ দেবার কোনো দরকার নেই বাবা। তুমি স্যুপটা শেষ করো। ঠান্ডা হলে আর খেতে ভালো লাগবে না। আব্দুর রহমান সাহেব নিচু গলায় বললেন, আমি আর খাবো না। বমি আসছে। বাতি নিভিয়ে দিয়ে তুই চলে যা। আমি শুয়ে থাকব। মাথায় হাত বুলিয়ে দিই? দরকার নেই। তোমার কি ঘুম পাচ্ছে? হুম। ঘুম পেলে মাথায় হাত না বুলালেই ভালো। ঘুমের সময় মাথায় হাত বুলালে ঘুম কেটে যায়। শ্যামা বাবার ঘরের বাতি নিভিয়ে রান্নাঘরের দিকে গেল। সুলতানা রান্নাঘরে রুটি বানাচ্ছে। শ্যামা মার পাশে বসতে বসতে বলল, রুটি বানাচ্ছ কেন? তোর বাবাকে দেব। বাবা শুয়ে পড়েছে, কিছু খাবে না। আজ সারাদিন কিছু খায়নি। অফিসে শুধু একটা কলিজার সিঙ্গারা খেয়েছিল। টিফিন বক্স খুলেও দেখেনি। এই বয়সে বাবার কলিজার সিঙ্গারা খাওয়া একেবারেই ঠিক না। পচা বাসি কলিজা দিয়ে সিঙ্গারা বানাও। সুলতানা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুই কি বিয়ে বাড়ি থেকে খেয়ে এসেছিস? শ্যামা নাসূচক মাথা নাড়ল। তাহলে হাত মুখ ধুয়ে আয়। রুটি খা। নাকি ভাত খাবি? রুটি খাবো। গরম গরম রুটি দেখে লোভ হচ্ছে। সুলতানা বললেন, তোর বান্ধবীর বিয়ের উৎসব কেমন জমেছে? খুব জমেছে। নানান ধরনের মজা হচ্ছে। কি হচ্ছে বল শুনি? বলতে ইচ্ছে করছে না। বড় মানুষদের বড় মজা। ওরা কি খুবই বড় লোক?
বড়লোক মানে হুলুস্থুল বড়লোক। মীরাদের বাড়ির প্রতিটা ঘরে এসি আছে। আমার ধারণা কাজের মেয়েদের ঘরেও আছে। বলিস কি? কথার কথা বলছি। কাজের মেয়ের ঘরে তো আর এসি থাকে না। বড়লোকেরা যা করে নিজের জন্য করে, অন্যের জন্য করে না। মীরার বাবা কি করেন? ইন্ডাস্ট্রি আছে, মাছের ব্যবসা আছে, আরো কি কি যেন আছে। শামা একটা রুটি নিয়ে খেতে শুরু করলো। সুলতানা বললেন, শুধু শুধু রুটি খাচ্ছিস কেন? তরকারি দিয়ে খা। ডিম একটা ভেজে দেব, ডিম দিয়ে খাবি? হুম। সবুজ শাড়িতে তোকে যে খুব সুন্দর দেখাচ্ছে, এই কথা কেউ বলেনি? না, বলেনি। সুলতানা বললেন, কুমারী মেয়েদের সেজেগুজে বিয়ে বাড়িতে যাওয়াটা ভালো, অনেকের চোখে পড়ে, সম্বন্ধ আসে। সুলতানা মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, তোর বয়সে আমি যতবার কোনো বিয়ে বাড়িতে গিয়েছি ততবার বিয়ের সম্বন্ধ এসেছে। এর মধ্যে একটা এসেছিল প্লেনের পাইলট। পাইলটের সঙ্গে বিয়ে হলো না কেন? বিয়ে হলে তো প্লেনে করে তুমি দেশ বিদেশে ঘুরতে পারতে। বিয়ে কপালের ব্যাপার। কপালের লেখা ছিল তোর বাবার সাথে বিয়ে হবে, তাই হয়েছে। আমার কপালে লেখা খাতাওরের সঙ্গে বিয়ে হবে, কাজেই যত সেজেগুজেই বিয়ে বাড়িতে যাই না কেন, আমার কপালে খাতাওর, তাই না মা? খাতাউর সাহেব যে দুপুরে বাসায় খেতে এসেছিল, এটা কি বাবাকে বলেছ? না। বলনি কেন? আছে একটা সমস্যা। কি সমস্যা? পরে শুনবি। পরে শুনবো কেন? এখন বলো। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবার ইচ্ছা না ছেলেটার সঙ্গে তোর বিয়ে হোক। তার যে শরীরটা খারাপ করেছে, এইসব ভেবেই করেছে। তার মানে? তোর বাবা আজ দুপুরে ছেলেটার সম্পর্কে খুব একটা খারাপ খবর পেয়েছে, তখনই তার শরীরটা খারাপ করেছে। এত আশা করেছিল, হঠাৎ একটা ধাক্কার মতো খেয়েছে, অফিসে বমি টমি করেছে। খারাপ খবরটা কি? আমাকে কিছু বলেনি। তোর বাবাকে তো তুই চিনিস, একবার যদি সে ঠিক করে কিছু বলবে না, পেটে বোমা মারলেও বলবে না। খারাপ খবর যেটা বাবা শুনেছেন সেটা তো ভুলও হতে পারে। বিয়ের সময় প্রায়ই মিথ্যে খবর রটানো হয়। তোর বাবা বলেছে খবর মিথ্যে না। শ্যামা তাকিয়ে আছে। সুলতানা মেয়ের দৃষ্টির সামনে বসে থাকতে পারলেন না। তিনি উঠে দাঁড়ালেন। ঈশার ঘরে একবার যেতে হবে। মেয়েটা সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে শুয়ে আছে। তার মাইগ্রেনের ব্যথা উঠেছে। স্বামীকে দেখতে গিয়ে মেয়ের দিকে তাকানো হয়নি। প্রথমে তিনি স্বামীর ঘরে উকি দিলেন। মানুষটা ঘুমোচ্ছে, মনে হচ্ছে আরাম করেই ঘুমোচ্ছে। আরামের ঘুমের সময় মানুষ হাত পা গুটিয়ে ছোট্ট হয়ে যায়। বেআরামের ঘুমের সময় মানুষ সরল রেখার মতো সোজা হয়ে থাকে। সুলতানা ছেলের ঘরে গেলেন। বেচারার পড়ার আজ অনেক ক্ষতি হয়ে গেছে। তিনি ঠিক করলেন, মন্টু যতক্ষণ পড়বে তিনি পাশে বসে থাকবেন। তার এই ছেলেটা বোকা টাইপ হয়েছে। ছোটবেলায় এত বোকা ছিল না। যতই দিন যাচ্ছে বুদ্ধি মনে হয় ততই কমছে। পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে। ধাক্কা দিয়ে জাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে। এই ছেলে পড়াশোনা হবে বলে মনে হয় না। পরীক্ষা দিয়ে ফেল করবে, আবার দেবে, কোনো বছর দেবে, কোনো বছর দেবে না। এই করতে করতে বয়স হয়ে চেহারায় লোকো লোকো ভাব আসবে। তখন কোনো দোকান টোকান দিয়ে বসিয়ে দিতে হবে। মন্টুর মতো ছেলেরা খুব ভালো দোকানদার হয়। টেবিলে খোলা বই। মন্টু বইয়ে মাথা রেখে আরাম করে ঘুমোচ্ছে। ঘাড়ের ওপর মশা, রক্ত খেয়ে ফুলে আছে। মন্টুর কোনো বিকার নেই। সুলতানা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। ছেলেকে ঘুম থেকে তুলতেই সে পড়তে শুরু করবে। ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে যেখানে পড়া শেষ করেছিল সেখান থেকে শুরু করবে। কিছুক্ষণ ঘুমাক। তিনি এশার ঘরের দিকে রওনা হলেন। খুব সম্ভবত এশাও ঘুমোচ্ছে। মাইগ্রেনের ব্যথা প্রবল হলে এশা কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ব্যথা কমে যায় কিন্তু ঘুম থেকে যায়। এশার ঘরের দরজা ভেজানো। সুলতানা দরজার পাশে দাঁড়াতেই এশা বলল, ভেতরে এসো মা। সুলতানা ঘরে ঢুকলেন। এই গরমে এসে চাদর গায়ে শুয়ে আছে। তার চোখ লাল। সুলতানা বললেন, মাথা ব্যথার অবস্থা কি? এশা বলল, অবস্থা ভালো। কমেছে? না। তাহলে ভালো বলছিস কেন? আমার মাথা ব্যথা প্রসঙ্গটা এখন একটু বাদ থাকুক। মা, আসল ঘটনা আমাকে বলো।
আপার বিয়ে বাতিল হয়ে গেছে? হুম। হুঁ ফু না, পরিষ্কার করে বলো। বাবা কি বিয়ে বাতিল করে দিয়েছেন? হুম। ছেলেকে বলেছেন? সরাসরি ছেলেকে বলেনি, তার চাচাকে আর বড় বোনকে খবর দেওয়া হয়েছে। ছেলের অপরাধটা? আমি জানি না, তোর বাবা কিছু বলেনি। কাজটা ঠিক করলে না মা। হুট করে বিয়ে ঠিক করা, আবার হুট করে বাতিল। বিয়ে তো প্লে অ্যান্ড ডাস্ট না। প্লে অ্যান্ড ডাস্ট কি? প্লে হচ্ছে খেলা আর ডাস্ট হচ্ছে ধুলা। প্লে অ্যান্ড ডাস্ট হলো খেলাধুলা। মা, এখন আমার ঘর থেকে যাও। তোমার পাথরের মতো মুখ দেখে আমার মাথা ধরা ছেড়ে যাচ্ছে। শ্যামা, তুই কি আমার উপর খুব বেশি রেগে আছিস? 3 দিন হয়ে গেল, এখনো টেলিফোন করলি না। আমি তোর নিষেধ সত্ত্বেও তোদের বাড়িওয়ালার টেলিফোনে টেলিফোন করেছিলাম। 2বার করেছি। প্রথমবার তিনি বললেন রং নাম্বার। দ্বিতীয়বারে বললেন শ্যামারা এই বাড়ি ছেড়ে চলে গেছে, মালিবাগের দিকে বাসা নিয়েছে, রেল ক্রসিং এর কাছে। বয়স্ক একজন মানুষ মিথ্যে কথা বললে কেমন লাগে বলতো? রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এই ভদ্রলোককে আমি একটা শিক্ষা দেব। শ্যামা, আমাদের পিকনিকে তুই এই ভদ্রলোককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আয় না, তারপর দেখ আমি কি করি। শ্যামা শুন, ওই দিনের ঘটনায় আমি খুব দুঃখিত। সামান্য ফান করলাম। এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে ফান করতে পারবে না? ভদ্রলোকের চশমা তোর ব্যাগে পাওয়া গেল, তাতে ক্ষতি কিছু হয়নি, বরং লাভ হয়েছে। কি লাভ হয়েছে সেটা বলি, মন দিয়ে শোন। ভদ্রলোক তো মোটামুটি অন্ধের মতোই হাঁটাহাঁটি করছিলেন। চশমা ফেরত পেয়ে প্রথম তোকে দেখলেন। তুই সবুজ শাড়ি পরে দাঁড়িয়েছিলি। তোকে দেখাচ্ছিল ইন্দ্রাণীর মতো। ইন্দ্রাণী জিনিসটা কি আমি জানি না, প্রায়ই গল্পের বইয়ে পড়ি ইন্দ্রাণীর মতো সুন্দর। কাজেই ধরে নিচ্ছি ইন্দ্রাণী খুবই রূপবতী কেউ। ভদ্রলোক তোকে দেখে ধাক্কার মতো খেলেন। রবীন্দ্রনাথের ভাষায় বাজিল বুকে সুখের মতো ব্যথা। তুই রাগে দুঃখে কেঁদে ফেললি, তারপর চোখ মুছতে মুছতে চলে গেলি। তখন আমি হক্কা বাবাজিকে আসল ঘটনা বললাম। বললাম যে তুই চশমার ব্যাপারটা কিছুই জানিস না, আমি তোর ব্যাগে চশমা লুকিয়ে রেখেছিলাম। ঘটনা তখন হুক্কা বাবাজি। বাবাজির আসল নাম আশফাকুর রহমান। খুবই মন খারাপ করলেন। তিনি ঠিক করেছেন তোদের বাসায় গিয়ে তোর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমার ধারণা ইতিমধ্যে তিনি এই কাজটা সেরে ফেলেছেন এবং তোর সঙ্গে হুক্কা বাবাজির কথাবার্তা হয়েছে। আমার এই ধারণার পেছনে কারণ আছে। হুক্কা বাবাজির মা আজ সকালে আমাকে টেলিফোন করে তোর সম্পর্কে খোঁজ খবর করেছিলেন। জানতে চাচ্ছিলেন তুই মেয়ে কেমন, তোর কারো সঙ্গে এফআইআর আছে কিনা। কাজেই বুঝতেই পারছিস ঘটনা অনেক দূর গড়িয়েছে, এখন শুধু গড়াতেই থাকবে। হুক্কা বাবাজিকে যদি বড়শিতে গেঁথে তুলতে পারিস তাহলে বিরাট কাজ হবে। ওদের গুলশানের 3তলা বাড়ির ছাদে সুইমিং পুল আছে। আমি দেখিনি, মীরার কাছে শুনেছি। পয়সাওয়ালা স্বামী হলো সোনার চামচ। কথায় আছে না, সোনার চামচ বাঁকাও ভালো। হুক্কা বাবাজি বাঁকা না, সোজা। ভদ্রলোকের ফাইবার অপটিক্সের ওপর পিএইচডি ডিগ্রি আছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তার বাবা খুবই অসুস্থ, নিজে ব্যবসাপাতি দেখতে পাচ্ছেন না বলে ছেলে এসেছে বাবাকে সাহায্য করতে। শ্যামা শোন, ওই ভদ্রলোকের সঙ্গে যদি তোর কিছু হয়ে যায়, সম্ভাবনা 90%, তাহলে তুই কিন্তু প্রতি মাসে একবার তোদের গুলশানের বাড়ির ছাদে পুল সাইড পার্টি দিবি। আমরা সবাই সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করব আর পার্টি করব। মীরার বিয়ের ঘটনা বলে চিঠি শেষ করি। এত ঝামেলা করে ভিডিওর ব্যবস্থা করা হলো, সেই ভিডিও শেষ পর্যন্ত হয়নি। বর এসেছে রাত 3টায়। বিয়ে শেষ হতে হতে বেজেছে 5টা। দিনের বেলাতে কি বাসর হয়? ভদ্রলোক 3তলা পর্যন্ত উঠলেনই না। আমরা খুবই মন খারাপ করেছি। সবচেয়ে বেশি মন খারাপ করেছেন শাহানা ম্যাডাম। শেষে ম্যাডামকে বললাম, ম্যাডাম মন খারাপ করবেন না, আমরা তো অনেকেই আছি বিয়ের বাকি। আমাদের যে কোনো একজনের বাসর রাত ভিডিওর ব্যবস্থা হবে। কে জানে, হয়তো তোরটাই হবে। কাজেই সমাধান। ভালো থাকিস এবং আমার উপর থেকে রাগটা দূর করার চেষ্টা করিস। তোর নাম রাজকুমারী বলেই সারাক্ষণ রেগে থাকতে হবে নাকি? রাগ মিস্টার হুক্কার জন্য জমা করে রাখ। ইতি তোর দুষ্টু বন্ধু টিনা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দৃষ্টিবিলাস। আজ শুনলেন তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।